বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আজকে আমি আপনাদের শোনাবো অভিমান। অনেকক্ষণ বসে থাকতে থাকতে মনটা সিগারেটের জন্য আনচান করছে অভিজ্ঞানের। ডাক্তারখানা বলতে যেমনটা বোঝায় এখানটা ঠিক তেমন নয়। সুন্দর করে সাজানো ঘরটা, কাচের জানালাগুলোতে ভারী পর্দা, সুন্দর করে সাজানো সোফা সেট, সামনে কাচের সেন্টার, টেবিলে কিছু ম্যাগাজিন। এসি চলছে, বাইরে প্রখর দাবদাহের লেশ মাত্র নেই এখানে। আর পুরো ঘরটাই যেন এক মুঠো আকাশের রঙে সাজানো। সোফা কভার, জানালার পর্দা, দেওয়ালের বিশাল অ্যালয় পেন্ট ছবিটা, এমনকি ফুলদানির ফুলটা অবধি আকাশি নীল। অদ্ভুত রঙের একটা নীরবতা ঘরটাতে। জীবনের টানাপোড়েন, দুশ্চিন্তা সব কিছু থেকে যেন সাময়িক একটা অবসর। অভিজ্ঞানের মতোই আরও কয়েকজন পেশেন্ট অপেক্ষা করছে, প্রত্যেকেই অপরিচিত, অথবা ঘরের নীরবতা ভঙ্গের আশঙ্কায় কেউই কারো সাথে কথা বলছে না। ডাক্তারবাবুর আজ কোনো কারণে চেম্বারে আসতে একটু দেরি হচ্ছে। 2:25 বাজে। 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল অভিজ্ঞানের। কি জানি আর কতক্ষণ দেরি হবে। অলস পায়ে কাচের দরজা টেনে বাইরে বেরিয়ে আসে। লম্বা প্যাসেজটা পেরিয়ে রাস্তায় আসতেই বুঝতে পারে রোদের কি তেজ। এতক্ষণ এসিতে থাকার পর বাইরে এসে কেমন যেন অস্বস্তি করছে শরীরটা। একটু ছায়া দেখে দাঁড়ায় অভিজ্ঞান। পকেট থেকে সিগারেটটা বের করে 2টো টান দিতে যেন স্বস্তি ফিরে পায়। প্রায় 3টে বাজতে যায়। শ্রী নিশ্চয়ই চিন্তা করছে এতটা দেরি দেখে। অকারণ টেনশন করাটা যেন ওর একটা স্বভাব হয়ে যাচ্ছে দিন দিন। ওর সাথে ফোনে একটু কথা বলে চেম্বারে ফিরে আসে অভিজ্ঞান। ডাক্তারবাবু এসে গেছেন, পেশেন্ট দেখতে শুরু করে দিয়েছেন। নরম সোফায় শরীরটা এলিয়ে দেয় অভিজ্ঞান। আলসেমিনা ক্লান্তি, কেমন একটা অস্বস্তি ঘিরে রয়েছে শরীর মনটাকে। সব ঠিকঠাক ছিল, কোথা থেকে যে কি হলো বুঝতেও পারল না। শেষ অবধি সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হলো। জানি না এখনও কোনো সুরাহা হবে কি না। মেয়েটার সামনে বছর মাধ্যমিক পরীক্ষা, অথচ ওকে বাড়িতে একটু শান্তির পরিবেশ দিতে পারছে না। বাবা মা হিসাবে এটা যে কতটা অক্ষমতা সেটা অভিজ্ঞান অন্তরে উপলব্ধি করে। মায়ের সাথে স্ত্রীর বনিবনা কোনো দিনই হয় না। কিছু না কিছু নিয়ে খুঁটোখুটি লেগেই আছে। দুপক্ষের অভিযোগ শুনতে শুনতে কান বশ হয়ে গিয়েছিল। নতুন করে আর কিছু মনে হতো না অভিজ্ঞানের। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে সমস্যাটা যেন অন্যরকম হয়ে গেল। দিন দিন খিটখিটে হয়ে যেতে থাকে। শুধু স্ত্রীর সাথে না, ছেলে নাতি নাতনির সাথে অবধি দৈনিক অশান্তি। একরকম বাধ্য হয়েই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। কিন্তু মা যে সেটা জেনে ওই কাণ্ড ঘটাবেন ধারণারও বাইরে ছিল। যদি আর একটু দেরি হতো মাকে হয়তো আর বাঁচানো যেত না। ভাবনার গভীরে এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল, রিসেপশনের মেয়েটি ওর নাম ধরে ডাকতেই চমকে উঠে অভিজ্ঞান। গত পরশুদিন মাকে সঙ্গে নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন। উনি সাধারণ কিছু কথাবার্তার পর মায়ের সাথে একান্তে কিছু কথা বলেছিলেন, অল্প কিছু ওষুধপত্রও দিয়েছিলেন। তবু আজ অভিজ্ঞানকে একা আসতে বলেছিলেন। কি কথা বলবেন কে জানে। একটা চাপা টেনশন নিয়ে চেম্বারে ঢোকে অভিজ্ঞান। সৌম্যদর্শন ডাক্তারবাবুকে দেখেই যেন মনে একটা ভরসা জন্মায়। এত সুন্দর ব্যবহার ডাক্তারবাবুর, যেন মনের সব অলিগলির গোপন অন্ধকার স্বীকার করা যায় অকপটে। মনের ডাক্তার বোধহয় এমনটাই হয়। প্রেসক্রিপশনটা দেখেই উনি চিনতে পারলেন অভিজ্ঞানকে। মিস্টার দাশগুপ্ত, সেদিন আপনার মায়ের সাথে কথা বলে আমার মনে হয়েছে ওনার সব থেকে বেশি অভিমান আপনার ওপর। আর সেটা একদিনে হয়নি, অনেক দিনের তিলে তিলে সঞ্চিত সে অভিমান। অভিজ্ঞান একটু অবাক চোখে তাকাতেই ওর মনের অস্বস্তিটা ধরা পড়ে ডাক্তারবাবুর চোখে। সব পরিবারেই এমন কিছু সমস্যা থাকে। আমার কাছে সবটুকু নিঃসংকোচে বললে
তবে তো আমি চিকিৎসা করতে পারবো। অভিজ্ঞান বলতে শুরু করে, স্ত্রীর সাথে বনিবনা না হওয়া, অকারণ সবার সাথে খিটিমিটি, আর শেষ অবধি ওই আত্মহত্যার চেষ্টা। আপনি কি কখনো ভেবেছেন কতটা দুঃখে উনি আত্মহত্যাটা করতে গিয়েছিলেন? আপনি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন এটা উনি ভাবতেও পারেননি। আপনজনদের ছেড়ে থাকাটা কতটা কষ্টের আপনি জানলে বুঝতেন। ওনার মধ্যে কতটা নিরাপত্তাহীনতা ওনাকে আত্মহত্যার পথে নিয়ে গিয়েছিল। আপনজনদের ছেড়ে থাকার কষ্ট যে কতটা আমি খুব ভালো করে জানি। কথা কটা একটু জোর গলায় বলে ফেলে নিজেই অপ্রস্তুতে পড়ে যায় অভিজ্ঞান। হালকা স্বরে সরি বলতে ডাক্তারবাবু বলেন, ঠিক আছে, আপনি বলুন কি বলছিলেন। অভিজ্ঞান বলতে শুরু করে, তখন আমি সবে ক্লাস 2তে পড়ি। তখন আমার বোন হয়। আমি একটু দুষ্টু ছিলাম বলে আমার বাবা মা আমাকে হোস্টেলে রেখে এসেছিল। মাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হতো বলে কাঁদতাম। সেদিন আমার কষ্টটা কেউ বোঝেনি। আমি মাছের কাঁটা বেছে খেতে পারতাম না, অথচ হোস্টেলে কাঁটা বেছে দেওয়ার কেউ ছিল না। কতবার গলায় কাঁটা লাগিয়ে ফেলেছি সে খবর কেউ রাখেনি। একবার আমার খুব জ্বর হয়েছিল, তখন 6এ পড়ি। সব বন্ধুরা ক্লাসে চলে গেলে আমি আমার ছোট্ট বিছানাতে সারাদিন জ্বরের ঘোরে মাকে খুঁজতাম। হোস্টেল থেকে বাড়িতে খবর দিয়েছিল আমাকে কটা দিন বাড়িতে নিয়ে আসার জন্য। বাবা অফিসে কাজের দোহাই দিয়ে আমাকে আনতে গিয়েছিল 7 দিন পর। তখন আমি অনেকটা সুস্থ, কিন্তু বাড়ি এসে শুনলাম মা, বাবা আর বোন পুরী বেড়াতে গিয়েছিল, তাই আমাকে আনতে যেতে পারেনি এতদিন। আমি যখন জ্বরে কষ্ট পাচ্ছিলাম তখন ওরা সমুদ্রে মজা করছিল। খুব কষ্ট হয়েছিল সেদিন। সবাইকে লুকিয়ে চিলেকোঠার ঘরে খুব কেঁদেছিলাম সেদিন। আস্তে আস্তে মা বাবার প্রতি অনুভূতিগুলো শুধুই কর্তব্যে পরিণত হতে থাকে। জানেন তো, আমি আমার ছেলে মেয়েকে হোস্টেলে দেইনি, চাইনি ছোট থেকেই একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাক মা বাবার সাথে। ডাক্তারবাবু একটু উদাসভাবেই জবাব দেন, তবু তো উনি আপনার মা, হঠাৎ এমন উদাসীন হয়ে গেলেন কেন কে জানে। হয়তো ওনার সন্তানও বড় হচ্ছে দূরে কোনো হোস্টেলে, তার শিশু মুখটা হয়তো ভেসে এলো না চোখের সামনে, অথবা সুদূর অতীতে নিজের বার্ধক্যের পরিণতি ভেবে থমকে গেলেন ক্ষণিকের জন্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।